জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তিতে সোমবার থেকে দেশজুড়ে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছে এনসিপি। একই ইস্যুতে বিএনপি ও জামায়াত ফ্যাসিবাদী বিরোধী দলগুলো কর্মসূচি পালন করছে। বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলো নেতারা জুলাই অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আনছে। সোমবার গাজীপুর থেকে শুরু হওয়া পদযাত্রায় অংশ নিয়ে এনসিপির নেতারা অভিযোগ করেছেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি আর মাদকের বিস্তার রোধে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদের মতে বিএনপি জুলাই সনদকে অস্বীকার করে জাতিসংঘে তামাশা করেছে। একই রকম অভিযোগ সংসদের বিরোধী দল জামায়াত ইসলামের। জুলাই নিয়ে এমন বক্তব্যের মধ্যে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই কোনো দল বা ব্যক্তির একার নয়, এটা সবার অর্জন। জুলাই কি তবে স্বার্থের বেড়াজালে ঘুরপাক খাচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার সাজিদুল হক রুবেল এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। শাহাদাত হোসেন সেলিম, প্রধানমন্ত্রী যখন বলেছেন জুলাই আসলে কারো একার নয়, জুলাই সবাই, এবং বাংলাদেশে আসলে সেই সময়টাতে সবাই ঐক্যবদ্ধ ছিল, কিন্তু আজকে যখন জুলাইয়ের গণঅভ্যুত্থানে 2 বছর পূর্তির সময় আমরা দাঁড়িয়ে আছি, সেই সময়টাতে এসে জুলাইকে ঘিরেই আবার আমরা কিন্তু এক ধরনের বিভেদ তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মাঝে, সেটিও দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জানেন জুলাই আসলে যেই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এনসিপির আজকে তাদের কর্মসূচি শুরু করেছে। তারা মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছে এবং আজকে তাদের পদযাত্রায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণেও আবার একটা নতুন কোনো বার্তা দিল কিনা, এক ধরনের বিভেদ আবার নতুন করে তৈরি হতে যাচ্ছে কি বাংলাদেশের রাজনীতিতে? ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই মনে প্রাণে দিলে অন্তরে বিশ্বাস করি জুলাই আমাদের সবাই। আমরা যারা জুলাই আন্দোলনের সাথে ছিলাম, আমরা যারা জুলাইকে কেন্দ্র করে 17 বছর রাজনীতি করেছি, আমরা যারা জুলাইয়ের স্বপ্ন দেখেছি যুগেরও বেশি, জুলাই আমাদের সবাই। আমরা জুলাইকে ধারণ করি। জুলাইয়ের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন। আমাদের মধ্যে কোনো মতদ্বৈধতা নেই। আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে, আমাদের লক্ষ্য এবং আদর্শ উদ্দেশ্যের মধ্যে, আমাদের বাস্তবায়নের পদ্ধতির মধ্যে আমাদের মধ্যে কোনো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু জুলাই আমাদের। আমরা বুকের রক্ত দিয়ে জুলাই আমরা সফল করেছি, বুকের রক্ত দিয়ে আমরা জুলাইকে রক্ষা করব। জুলাইকে নিয়ে কোনো তালবাহানা, জুলাইকে নিয়ে কোনো কটাক্ষ, জুলাইকে নিয়ে কোনো আপনার চক্রান্ত ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আজকে আমাদের খুবই দুঃখ হয়, এটা বলতে দ্বিধা নাই। আমাদের নেতা তারেক রহমান সেদিন বলেছেন যে পরাজিতদেরকে আমাদেরকে আশ্রয় দিতে হবে। আমরা হয়তো সেটা ইতিহাস প্রমাণ করবে যে আমরা সেদিন হয়তো ভুল করেছি। আমরা সেই পরাজিত যারা আমাদেরকে 70 বছর পর্যন্ত আমাদের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে, 17 বছর পর্যন্ত যারা আমাদের কথা বলতে দেয়নি, 17 বছর পর্যন্ত যারা গণতন্ত্রকে হত্যা করেছে, 17 বছর যাবত যারা দেশটাকে লুণ্ঠন করেছে, সেদিন আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। এটা হয়তো আমাদের বড় ধরনের দুর্বলতা। আমরা জানি না এই দুর্বলতা আমাদের থেকে কতটাকে আমাদের কষ্ট দেবে, তবে আমরা এই দুর্বলতা চিহ্নিত করতে পেরেছি। ভবিষ্যতে আমরা এই জুলাইকে রক্ষা করার জন্য আমরা এক এবং অভিন্নভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনারা যখন বারবার বলার চেষ্টা করছেন যে জুলাইয়ের আসলে যে আমাদের প্রত্যাশা ছিল সেটি অক্ষরে অক্ষরে পালন করা হবে, কিন্তু একই সময় এনসিপি বলছে যে আসলে গণভোটের বাস্তবায়ন হয়নি, সীমান্ত সুরক্ষা সহ নানান রকমের তাদের দাবি আছে। বাংলাদেশের মানুষ আসলে জুলাইয়ে যেই প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার কিছুই এখনো বাস্তবায়ন হয়নি, এমন দাবিকে আপনারা কিভাবে দেখছেন? না, বাংলাদেশে যে প্রত্যাশা ছিল কিছুই বাস্তবায়ন হয়নি, এটা একটা অতিরঞ্জিত বক্তব্য। এটা বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই। জুলাই যখন আন্দোলন হয়, জুলাইয়ের আন্দোলনটা তখন দলনিরপেক্ষ একটা ব্যানারের মধ্যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছি। আমরা 70 বছরের অভিজ্ঞতাতে আমরা মনে করেছি যে একটা দলনিরপেক্ষ আন্দোলনকে যদি আমরা সর্বাত্মকভাবে সমর্থন করি, সে আন্দোলনের সফলতা অর্জন হতেও পারে। কারণ তার আগে দিয়ে সমস্ত শক্তিগুলোকে সরকার তার কক্ষিগত করে রেখেছে। আমরা যেইভাবে যে পলিসিতে আমরা এগিয়েছি, সে পলিসিতে আমরা শতভাগ সফল হয়েছি। জুলাই মাসে এনসিপি নামে কোনো রাজনৈতিক দল ছিল না। পরবর্তীকালে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে। রাজনৈতিক দল যেদিন গঠন করেছে সেদিন আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমরা আমাদের পক্ষ থেকে সেটা শুভকামনা করেছি। এখনও আমাদের পক্ষ থেকে সমস্ত ধরনের শুভকামনা আছে। আজকে যে অপশক্তি আজকে এনসিপির পদযাত্রাতে ককটেল বিস্ফোরণ করেছে, তারা এখন পর্যন্ত আপনার গুগু দেখেছে, ফাঁদ দেখে নেই। তারা এখন পর্যন্ত একটা রাজনৈতিক দল ইমাম মুয়াজ্জিম সহ যারা পালিয়ে গেছে, তাদের আস্ফলন আমাদের মাঝে মাঝে এখন পর্যন্ত আমাদের
রক্তে উত্তেজনার প্রবাহ বহিত করে। কিন্তু আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, যেহেতু একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা কায়েম করেছি, যেহেতু আমরা জনগণের ভোটে আমরা একটা গণতান্ত্রিক সংসদ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, সেই কারণে আমরা ধৈর্য ধরছি এবং সরকারের উপর আস্ফালনের কথা আপনি বলছেন, সেই আস্ফালনের জন্য অনেকটা বিএনপি দায়ী, এমনটা অভিযোগ করেছে বিরোধী দল। দেখুন, এটা আপনি একতরফা এইভাবে বলে গেলে তো হবে না। বিএনপি দায়ী এটা তো বলেন, আপনি বলেন বিএনপি কিভাবে দায়ী, বিএনপি কিভাবে দেয়? এই যে তারা 23 তারিখে তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে চেয়েছে। বিএনপি সর্বাত্মকভাবে সচেতন ছিল তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে। তাহলে সেখানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, দাফন কলকাতায় দিল্লিতে দাফন হবে। একটি রাজনৈতিক দল সর্বতভাবে পালিয়ে যাওয়ার পরে সেই রাজনৈতিক দলকে আসতে অনেক বছর সময় লেগেছে। আর এইবার সব মিলিয়ে পালিয়ে যাওয়ার পরে তারা আসুক না, আমরা তো অপেক্ষা করছি, আসুক, দেখি রাজপথে আসুক না, দেখি আপনার গুলিস্তান চত্বরে দাঁড়িয়ে একজন পরিচয় দেখ যে আমি আওয়ামী লীগের এমপি, সে সাহসটা তারা দেখুক না। শাহবাগে দাঁড়িয়ে বলুক যে আমি আওয়ামী লীগের ওয়াহিদুল কাদের, তারপরে তারা পল্টনে দাঁড়িয়ে বলুক যে আমি আওয়ামী লীগের হাসান মাহমুদ। আসুক, আহ্বান জানাচ্ছি আমরা, যদি সুযোগ থাকে তাদের, যদি সে সৎসাহস থাকে। এইভাবে অন্তরালে থেকে মধ্যে বার্তা দিয়েছেন, টাইমস অফ ইন্ডিয়াকে তিনি ইন্টারভিউয়ে বলেছেন যে তিনি আসবেন, এই বছর নাগাদ দেশে ফিরবেন। ওগুলোর শব্দবোমা, বুঝছেন? আওয়ামী লীগের এখনকার ইয়েটাই হলো যে মানে শব্দবোমা। আওয়ামী লীগ এখান থেকে শব্দবোমা ছাড়ে, আর এখান থেকে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীরা মার খাচ্ছে। আর এখানে একদম পুরো টাকা পয়সা 17 বছরের অর্জিত টাকা তো কিছু হালাল করতে হবে, বিবেকের তাড়ানো হলেও কিছু টাকা হালাল করতে হবে। তারা কিছু টাকা হালাল করতেছে, কিছু উস্কানিমূলক আচরণ করতেছে, কিন্তু আমরা ঘুমিয়ে নাই। এই জুলাইকে ঘিরেও নানান সময় আসলে আমরা জুলাই চেতনাকে নানান সময় বিকৃত করার চেষ্টা হয়েছে, সেটিও দেখেছি। সেটিও কি আপনারা মনে করছেন যে জুলাই চেতনাকে কখনোই কোনো জায়গায় আমরা বিকৃত করি নাই, আমরা কেউ কোনোদিন বিকৃত করব না। আমাদের চোখের সামনে ভেসে আসছে আবু সাইদের বুক চেতানো আপনার ছবি, আমাদের চোখের সামনে আসছে মুগ্ধের ছবি, আমাদের আমৃত্যু আমরা বহন করব ওয়াসিমের ছবি। সুতরাং এগুলো আমাদেরকে এইসব কথা বলে এটা কোনো লাভ নাই। আমরা জুলাইকে আমরা নিজেরা তখন ধারণ করেছি, জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি, জুলাই আন্দোলন সফল রচনা করার জন্য 16 বছরের জীবনের যৌবনকে বিসর্জন দিয়েছি। সুতরাং জুলাই নিয়ে কোনো ধরনের জুলাই নিয়ে কোনো ধরনের আপোষ বিএনপি করতে চায় না, সেটি বিএনপি বলেছে এবং প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন। এরপরেও আজকে আমরা দেখলাম যে এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন সরকার গণভোট ও জুলাই সনদকে এখন অস্বীকার করছে, মানে তারা ক্ষমতায় আসবার পরে এটি অস্বীকার করেছে। আবার এই জুলাই এর অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি অভিযোগও আছে। আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ-আলোচককে শুভেচ্ছা। দেখুন, আমরা তো এই অভিযোগ করতে আমাদের যে খুব ভালো লাগছে ব্যাপারটা তা না, কিন্তু বাস্তবতাটা তো এরকম যে আমাদেরকে অভিযোগ করতে হচ্ছে। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এখনও পর্যন্ত গণভোট, জুলাই সনদ ইত্যাদি নিয়ে যে ধরনের কথা, লিপ সার্ভিসিংয়ের বাইরে যে ধরনের পদক্ষেপ এবং যে ধরনের নিষ্ক্রিয়তা আছে, সেটার প্রেক্ষাপটে আমাদেরকে এটা বলতে হচ্ছে। দুটো অধিবেশন কেটে গেল সংসদে, আপনি দেখেছেন যে এটা কিন্তু ধামাচাপা পড়ে গেছে। এখন এর মধ্যেই আবার জুলাইটা আমাদের সামনে চলে এসছে। এ কারণে কিন্তু আমরা জুলাই সনদটা নিয়ে আলোচনা করছি। যদি জুলাইটা ধরেন দুটো অধিবেশন হয়ে গেছে, জুলাই মাস নাই, তাহলে কিন্তু এইটা নিয়ে আমরা আলোচনা করতাম না বা এটা আলোচনায় থাকতো না। এতেই বোঝা যায় যে আমরা কিভাবে এটাকে সরকারের নিষ্ক্রিয়তা বলবো বা সরকারের গাফিলতি, অনাগ্রহ সব কিছুর কারণেই এই জিনিসটা ঢাকা পড়েছে। যেমন ধরেন আজকে থেকে আপনারা যে পদযাত্রা শুরু করেছেন, প্রথম দিনই সেই পদযাত্রায় ককটেল বিস্ফোরণ। হ্যাঁ, এটাতে আসছি। যেমন ধরুন আপনার কি বলা হয়েছে দায়িত্বশীল পর্যায় থেকে, যেমন আমাদের তথ্য উপদেষ্টা না, মানে মাননীয় প্রধানমন্ত্রীর যিনি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা, আমাদের জাহেদ ভাই, আমাদের খুবই ঘনিষ্ঠ, তিনি বলছেন অন রেকর্ড ক্যামেরার সামনে যে এই গণভোট একটা স্টান্টবাজি। তাহলে গণভোট যদি স্টান্টবাজি হয়, আপনি মাননীয় প্রধানমন্ত্রী কেন 29 জানুয়ারি জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছেন? আপনি ভোট প্যাটার্নটা খেয়াল করেন, 69% ভোট পড়েছে গণভোটের পক্ষে, বিএনপি জোট ভোট পেয়েছে 51%। এটা প্রমাণ করে যে বিএনপির অনেক ভোটাররা গণভোটের পক্ষে ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু বলেন নাই যে আপনারা গণভোটে ভোট দেন বলার মানে হতো আপনি হ্যাঁ বা না যে কোনো একটা দিতে পারেন, কি দেবেন সেটা আমি আপনাকে বলছি না, আপনি গণভোটে ভোট দেন। প্রধানমন্ত্রী ক্যাটাগরিক্যালি বলেছেন আপনারা গণভোটে যেভাবে ধানের শীষে ভোট দেবেন সেভাবে হ্যাঁ ভোট দেবেন। তাহলে এখন আমরা
তারা সরকার গঠনের পরে কি শুনতে পেলাম তাদের কাছ থেকে? আমাদেরকে কুইনাইন খাওয়ানো হয়েছে, এক নম্বর আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন। দ্বিতীয়ত তারা বললেন যে মানে কুইনাইন মানে তাদেরকে এটা জোর করে খাওয়ানো হয়েছে। দ্বিতীয়ত আরেকটা বললেন যে আমরা 3.5টা বিষয় মানি, অর্ধেকটা মানি না। এটার তাদের মানে তো আবার নোট অফ ডিসেন্ট ছিল। নোট অফ ডিসেন্ট জুলাই সনদে আছে, সেটা আপনি নোট অফ ডিসেন্ট অনুযায়ী করেন। আমরা তো সেখানে বলিনি আপনাকে নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করতে হবে। বাট গণভোটের ক্ষেত্রে আপনি যদি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের বেসিক জিনিস, আমি বিশ্বাস করি যে বিএনপির বর্ষিয়ান নেতৃবৃন্দ এটা খুব ভালোভাবে ওয়াকিবহাল আছেন যে এখানে পিপলস ম্যান্ডেট হলো সমস্ত কিছুর ওপরে। তাহলে সেখানে আপনি বলতে পারেন না যে 4টা জিনিসের মধ্যে 3.5টা আমি মানি, অর্ধেকটা মানি না, আমার ওখানে নোট অফ ডিসেন্ট আছে। এটা এইভাবে কাজ করে না। এবং আমি যেটা স্টানবাজি, আপনি কীভাবে স্টানবাজি বলেন? স্টানবাজি উনি বলার পরে সরকারের তরফ থেকে কি তার কাছে জবাব দিয়ে চাওয়া হয়েছে? তিনি তো এটা বলতে পারেন না। তিনি তো একজন যে কোনো একজন ইন্ডিভিজুয়াল না, তিনি সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সরকারের মাউথপিস এক অর্থে বলা যায়। প্রতি সপ্তাহে তার মুখ থেকে আমরা গভর্নমেন্টের বিভিন্ন বিষয় সম্পর্কে মন্তব্য শুনি। দেখুন, উনি যখন ভারতে গিয়ে ওনার সাথে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা কিন্তু সমস্বরে এটা সমালোচনা করেছি। বিএনপি সরকার তথা বাংলাদেশের স্বার্থের পক্ষে আমরা তখন অবস্থান নিয়েছি। কিন্তু এই যে গণভোটের পক্ষে এই ধরনের কথায় বললে জনগণ বিভ্রান্ত হয়, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার এই গণভোট বা জুলাই সনদ এগুলোর ক্ষেত্রে বিএনপির যে এক ধরনের এক সময় এক রকমের মন্তব্য, এটাও কিন্তু মানুষ বিভ্রান্ত হচ্ছে। এখানে একটা মানে কোঅর্ডিনেটের একটা অবস্থান নেওয়া উচিত, এবং এখানে এমন কোনো জিনিস নাই। মানে আবার প্রধানমন্ত্রী যখন নিজেই বলেন যে অক্ষরে অক্ষরে পালন করা হবে, তখন অক্ষরে অক্ষরে আপনি পালন করছেন না। অক্ষরে অক্ষরে পালন করলে আপনি সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট বাতিল করে দিতেন না, আপনি পুলিশ সংস্কার কমিশনের যে অধ্যাদেশ যেগুলো বাতিল করে দিতেন না। এগুলোতে তো বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল না। জুলাই সনদ আপনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করবেন না, বুঝলাম। তাহলে যেগুলোতে আপনার নোট অফ ডিসেন্ট নাই সেগুলোর মধ্যে ইতিমধ্যে কয়টা আপনারা বাতিল করে দিয়েছেন সেটা আপনারা দেখেন। পাশাপাশি হচ্ছে অধ্যাদেশগুলোর ক্ষেত্রে অলরেডি মানে যেগুলো ঘটেছে, ধরুন আপনার ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ, এই অধ্যাদেশটা বিএনপি প্রথমে বাতিল করে দিতে চাইলো। IMF যখন বাদ সাধলো তখন তারা 18-এর একটা ঢুকালো, একটা বিতর্কিত ধারা, সেটা ঢুকিয়ে তারা এটাকে পাশ করলো। সেটাতেও যখন IMF আপত্তি করলো, এখন তারা এটা সরানোর চেষ্টা করছে। NBR এর রিফর্মের সময় আপনি অন্তর্বর্তী সরকারের আমলে NBR রিফর্ম নিয়ে তুলকালাম ঘটে গেল। চাকরি বিধি লঙ্ঘন করে বিএনপি পন্থী আমলারা আপনার স্ট্রাইক করলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া গেল না। এখন আপনি এসে কি করলেন, সেই মানে NBR অধ্যাদেশটা বিএনপি সরকার বাতিল করে দিল। এই ঘটনাগুলোর কারণে আপনাদের মনে হচ্ছে এটা একটু শেষ করি, মানে এটা বাতিল করে দেওয়ার পরে সবাই রিয়াকশন, সবার সমালোচনা, কারোর কোনো রিয়াকশন বিএনপি তোয়াক্কা করলো না। যখন IMF বললো যে তুমি যদি এটা পৃথকীকরণ না করো, মানে রিফর্মটা বাস্তবায়ন না করো, আমি লোন দেবো না, এখন দেখেন সুরসুর করে তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। তার মানে জনগণের চেয়ে আপনার কাছে IMF এর টাকাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ডক্টর সাজিদুল হক রুবেল, এই যে বিষয়টি নিয়ে আসলে আমরা আলোচনা করছি, সেই সময়টাতে এসে দাঁড়িয়ে আমরা আসলে সব রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে এক হওয়ার জায়গাটিতে, প্রত্যাশার জায়গাটিতে ছিলাম। কিন্তু জুলাই এখনো আসলে স্বার্থের মধ্যে আবদ্ধ থাকলো কিনা? ধন্যবাদ। জুলাইয়ের গণ অভ্যুত্থানটা একটা অরাজনৈতিক আবহের মধ্যে দিয়ে হয়েছিল। সেখানে কোনো রাজনৈতিক দলের সরাসরি অংশগ্রহণ ছিল না। এমনকি অনেক সময় অনেক গণ অভ্যুত্থান, সকল গণ অভ্যুত্থান আসলে জনগণই করে, কিন্তু তারপরেও এক ধরনের লিয়াজও থাকে। যেমন 69 গণ অভ্যুত্থানে ছিল ড্যাক হচ্ছে ডেমোক্রেটিক অ্যালায়েন্স কমিটি, ঠিক আছে। সেখানে আওয়ামী লীগ ছিল, ন্যাপ ছিল, নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি ছিল, এমনকি জামাতও ছিল, মুসলিম লীগের কেউ ছিল না ওটার মধ্যে। তারপরে ধরেন 90-এর গণ অভ্যুত্থানের সময় 3 জোটের একটা রূপ, মানে এক ধরনের কোঅর্ডিনেশন ছিল। কিন্তু এইবারের এই গণ অভ্যুত্থানের মধ্যে কিন্তু পলিটিক্যাল কোনো হচ্ছে কোঅর্ডিনেশন ছিল না, বা কোনো দফা সেই অর্থে। হ্যাঁ, একটা স্বতঃস্ফূর্ত কিছু দফা বিভিন্ন সময় দেওয়া হয়েছে, কিন্তু একটা আন্দোলন, সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রে কোটার বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। সেই কোটা আন্দোলন থেকে, কোটা বৈষম্যের আন্দোলন, সেখান থেকে বৈষম্যহীন বাংলাদেশের আন্দোলন, সেখান থেকে হচ্ছে ছাত্র হত্যার প্রতিবাদ, সেখান থেকে আস্তে আস্তে হচ্ছে এক দফা দাবিতে চলে এসছে। দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ, এই জায়গায় চলে এসছে। এইভাবে যে গ্র্যাজুয়ালি খুব অল্প দিনের মধ্যে, এবং এটা কিন্তু অনেক বড় দিনের না, টোটাল হচ্ছে ধরেন সিকোয়েন্সটা 37 দিনের, খুব শান্তিপূর্ণ জায়গা থেকে এক সময় হচ্ছে খুবই রক্তাক্ত, এক সময় খুবই সাহসী লড়াই, এবং এক সময় এটা একটা চূড়ান্ত পরিণতির জায়গায় চলে আসলো। এই জায়গাটায় যে পলিটিক্যাল যে গ্রুমিংয়ের যে জায়গাটা ছিল, সেই জায়গাটা হচ্ছে আফটার এই গণ অভ্যুত্থান অনেক পরে গিয়ে, এবং এখানে এমন অনেক লোকজন ইনভলভ হয়েছে
যাদের সাথে গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক কখনোই ছিল না। এই 17 বছরও তারা খুব ভালোই ছিল, দেশের বাইরে ছিল, বিভিন্ন জায়গায় ছিল। হঠাৎ তারা আসলেন এই সিকোয়েন্সটার মধ্যে, তারা হঠাৎ বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের টোটাল রাষ্ট্র ব্যবস্থা নিয়ে তারা হচ্ছে গিয়ে নানান বিষয় আশয়গুলো বলা শুরু করলেন, আমাদেরকেও তারা ইনভলভ করলেন। আমরাও দিনের পর দিন হচ্ছে গিয়ে ঐকমত্য কমিশন গঠিত হলো এই সংস্কার প্রস্তাবগুলো আগানোর জন্য। এখন এই জায়গাটা দেখেন যে জুলাইয়ের যে মূল স্পিরিট যদি খুঁজতে যাই, যদি আমি 24 সালের 1 জুলাই থেকে আমি হচ্ছে গিয়ে 5 আগস্ট পর্যন্ত অবস্থান করি এবং তখনকার সবগুলো খুঁটে খুঁটে দেখি এবং প্রতিটা রাজপথের স্লোগানগুলো আমি খেয়াল করি, তাহলে আজকে যে স্লোগান নিয়ে খুব বিতর্ক হচ্ছে, এই সংবিধান পরিষদের সভা বা তারপরে হচ্ছে জুলাই সনদ বা হচ্ছে গণভোট বা এই জুলাই সনদ কিভাবে ইমপ্লিকেশন হবে, এইটাকে নিয়ে এখন বিরোধটা হচ্ছে চরম আকারে এবং 2 বছরের মধ্যে আসলে আমরা এই জায়গাটিতে কোনো সমাধানে আসতে পারি। এবং এখানে দেখেন, ওখানে আপনি দেখেন যে হঠাৎ করে আমি বুঝলাম না, আমরাও তো দীর্ঘ সময় এই ঐকমত্য কমিশন মিটিং ছিল, সেখানে খুবই আন্তরিকভাবেই কাজ হচ্ছিল, কথা হচ্ছিল, তর্ক হচ্ছিল, বিতর্ক হচ্ছিল, কিন্তু শেষের দিকে এসে হঠাৎ খুব কট্টর একটা জায়গা আসলো, একদম মানে ইয়াদ আসলো। এখানে আমার মনে হলো যে জামাত প্রথমে এটা উত্থাপন করে বসলেন, এনসিপি ওই জায়গাটা একমত ছিলেন যে এইটা বাস্তবায়নের জন্য একটা আইনগত ভিত্তি তৈরি করতে হবে। এবং এমন কথাবার্তা হলো, এলএফও আসলো, হঠাৎ করে এলএফওকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ডার, কবের এটা হচ্ছে সেই ইয়াহিয়া খানের করা লিগ্যাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ডার, সেরকম একটা অধ্যাদেশ, সেরকম একটা ব্যাপার হচ্ছে গিয়ে করে হচ্ছে এটাকে নিয়ে নির্বাচনে আমাদের যাইতে হবে। অর্থাৎ খুবই জটিল জায়গায় শেষ মুহূর্তে উপস্থাপন করা হলো। এমন জটিল জায়গা হইলো যে তখন যদি আবারও তর্ক বিতর্ক মানে কন্টিনিউ হয়, লড়াই যদি তখনই বেঁধে যায়, তখন নির্বাচনই অনিশ্চিত জায়গায় চলে এই আসে। যে জায়গাগুলোর কথা আপনি বলছেন, সেই জায়গাটিতে দাঁড়িয়ে ফলে এখন আমার পর্যন্ত মূল যে একই- স্পিরিটের জায়গা, হ্যাঁ, একটা বৈষম্যহীন সেখান থেকে আমরা বাংলাদেশ, সরে একটা আসছি। গণতান্ত্রিক বাংলাদেশ, সেখান থেকে আমরা সরে সেই আসছি। দাবিগুলো এখনো করতে আমি হচ্ছে। সরকার বলেন, আমি সংসদের ভেতরের বিরোধী দল বলেন, এনারা সরে আসছে। NCP আরেকটা জায়গা ছোট ছোট জিনিস আছে যেটার জন্য আপনার জুলাই সনদের অত টাচ করা দরকার নেই। আপনি বিচার বিভাগকে নিয়ে হচ্ছে যে অধ্যাদেশ ছিল আপনার হচ্ছে প্রফেসর ইউনূসের সরকারের, এন্টারিম সরকারের, সেখান থেকে আপনি হঠাৎ করে সরার আপনার দরকার। এই জায়গাগুলোতে আসবে। এনসিপি এখনো আসলে 3টি দাবি এরকম করছে, আরো কতগুলো গণভোট বিষয় বাস্তবায়ন, আছে। কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার যে দাবি, এবং একই সাথে তারা বিএনপিকে জুলাই সনদকে অস্বীকার করার কারণে জাতির সঙ্গে তারা তামাশা করছে, এই অভিযোগও করেছে। মানে বিএনপি সত্যিকার অর্থে কি জাতির সঙ্গে এত তাড়াতাড়ি নির্বাচনের মাত্র এই কয়েক মাস পরে জাতির সঙ্গে তামাশা শুরু করেছে কিনা, এই প্রশ্নে কি বিরতিতে যেতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। শাহাদাত হোসেন সেলিম, গণভোট, কর্মসংস্থান, সীমান্ত সুরক্ষার মতো বেশ কিছু দাবি এখনো এনসিপি করছে, এবং আপনারা এই নির্বাচনে নির্বাচিত হবার পর জুলাই সনদকে অস্বীকার করে জাতিসংঘে এক ধরনের তামাশা করেছেন বলেও তারা অভিযোগ করেছে। এই একই অভিযোগ জামায়াত ইসলামীও করেছে। মানে কি তামাশাটা আপনারা করছেন, এবং গণভোটকে স্ট্যান্ডবাজি বলেছেন বলে যে অভিযোগটি করলেন সারওয়ার তুষার, সেটিকেই আপনি আসলে কিভাবে বলবেন? দেখুন, জুলাই সনদে সম্ভবত স্বাক্ষর করা সর্বশেষ রাজনৈতিক দলটা হলো এনসিপি অনেক পরে স্বাক্ষর করেছে। আর আমাদের বক্তব্যটা হলো যে জুলাই সনদে স্বাক্ষরিত বিষয়টা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। আমরা বলছি স্বাক্ষরিত বিষয়গুলো অক্ষরে অক্ষরে পালন করব। জুলাই সনদে সম্ভবত 66 জন নেতা সাইন করেছেন 33টা রাজনৈতিক দলের, তার মধ্যে আমি একজন স্বাক্ষরকারী। জুলাই সনদের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমি নিজে ব্যক্তিগত উপস্থিত ছিলাম। জুন মাসের 2 তারিখে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে, তখন আমি অনেকগুলো রাজনৈতিক দলকে দেখে একটু হতচকিত হয়ে গেছি যে এই রাজনৈতিক দলগুলোর না আছে সামাজিক মর্যাদা, না আছে রাজনৈতিক মর্যাদা, না আছে ব্যক্তিগত মর্যাদা। আমি তখন আইনি উপদেষ্টাকে জিজ্ঞাসা করলাম যে এই রাজনৈতিক দলগুলোকে আপনারা কীভাবে সিলেক্ট করলেন? উনি উত্তর দিলেন যে এটা আমাদের সিরাজুল আলম খান জানেন। তখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের সিরাজুল আলম খান কে? তখন তিনি আদিলুর রহমান শুভ্রের নামটা বললেন। তো এমন অনেকগুলো রাজনৈতিক দলকে দেখলাম যে রাজনৈতিক দলগুলোর কোনো ভিত্তি নেই। আমি আপনাকে আরেকটা কথা বলি, জুলাই মাসের 2 তারিখে যখন জুন মাসের 2 তারিখে আলোচনা, বিএনপির 5 জন স্ট্যান্ডিং কমিটির মেম্বার গিয়েছেন, যেই দলের এক নেতা এক সমর্থক ওই দলের একজন বক্তব্য রেখেছেন, বিএনপিরও একজন বক্তব্য রেখেছেন, এবং ভোটাভুটি যখন হয়েছে যে এক দলের এক নেতা তিনিও এক ভোট দিয়েছেন, বিএনপির এক ভোট দিয়েছেন, সেখানেই আপনার বড় ধরনের একটা অবিচার, অন্যায়, অপরাধ
এবং একটা মানে একটা অপসংস্কৃতির একটা জন্ম দিয়েছেন জুলাই সনদে। জুলাই সনদ বা জুলাই নিয়ে আলোচনার কোনো মানে রাজনৈতিক ভিত্তি ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার এসছে, আমি এই কথা আরও কয়েকবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চিহ্নিত করতে বা প্রধান নির্বাচিত করতে আমরা ভুল করেছি। বাংলাদেশের সবচেয়ে লোভী, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতা লিপ্সু, বাংলাদেশের সবচেয়ে আত্মকেন্দ্রিক, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী যে লোকটাকে আমরা যে কোনোভাবে হোক জুলাই আন্দোলনের পরবর্তীকালে তাকে সরকার প্রদান করেছে। আমার একটু কথা বলতে দেন। আমরা ওনাকে বারবার বলেছি, যখনই দেখা হয়েছে আপনি আপনার একটা সরকারি কাঠামোটা গঠন করেন। উনি একটা প্লিজ আমাকে একটু সময় দেন। কোনো রাজনৈতিক দল নূরজাহান বেগমকে বলে নাই স্বাস্থ্য উপদেষ্টা করার জন্য। চ্যালেঞ্জ করেন, কোনো রাজনৈতিক দল বলেছে কিনা? করে নাই। আমরা বারবার বলেছি স্বাস্থ্য উপদেষ্টাকে পরিবর্তন করেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করেন। উনি করেন নাই আপা, উনি করেন নাই। উনি ওনার আদম লাইসেন্স নিয়ে ব্যস্ত ছিলেন। উনি ওনার আমরা গ্রামীণ ব্যাংকের আপনার শেয়ার বাড়িয়ে নেওয়ার জন্য করেছেন। পরবর্তীকালে প্লিজ আমাকে একটু কথা বলতে দেন। জুলাই সনদের বা জুলাই নিয়ে আমরা একটা সংস্কারের দরকার ছিল, একটা সংস্কারের চিন্তা ছিল। সেই চিন্তাটাকে ধারণ করতে গিয়ে আমরা রাজনৈতিক দলগুলো বসেছি। আমাদের একটা ইচ্ছা ছিল যে নির্বাচিত রাজনৈতিক দলগুলো সংস্কার করবে। আমাদের তো আপনার প্রায় 40টি রাজনৈতিক দলের 31 দফা একটা ছিল, তারপরে জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা বসছি। কিন্তু এটার কোনো মানে হাত পা আগা মাথা আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। এটার আইনি ভিত্তি কী হবে, এইটা কিভাবে বাস্তবায়ন হবে, এটার আদৌ কোনো ভোটাভুটি হবে কিনা, এইসব প্রশ্নে দিনের পর দিন চলে যাচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একটা আলোচনা চলছে, অর্ধেক আলোচনা শেষ করে পরের দিন আরেকটা আলোচনা চলে যাচ্ছে। এইভাবে যখন পত্রপত্রিকা লেখালেখি শুরু হলো, আমরা 5 স্টার হোটেল থেকে খাওয়া এনে খাই, এই করে দিনের পর দিন, তখন আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অসম্ভব রকমের প্রচণ্ড ছিলাম যে না, যত দ্রুত সম্ভব জুলাইটা শেষ করতে হবে। শেষ পর্যন্ত গিলোটিন পদ্ধতিতে গেল। এখন তো আপনারা নির্বাচিত হয়ে সরকারে আছেন, এখন কেন করতে কথা বলতে না? আমি বলছি আমাকে লাস্ট টাইমে আপনি আমাকে কথা বলতে দিয়েন না। এখানে জুলাই আন্দোলনে যখন একটা আইনি ভিত্তি খোঁজ করতেছিল, তখন সালাউদ্দিন সাহেব প্রথমে প্রস্তাব করলেন যে ঠিক আছে, সংবিধানে গণভোট নাই, আবার জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে গণভোট হতে পারবে না, সেটাও নাই। আমরা একটা গণভোট চেয়েছি, কারণ জুলাই আলোচনার মধ্যে অধিকাংশ রাজনৈতিক দলের একটাই মাত্র ইচ্ছা ছিল যে যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, হাত পা বেঁধে দিয়ে বিএনপি সরকারকে যেন আমরা ক্ষমতায় পাঠাই। রাষ্ট্রপতি কোনো ক্ষমতা নাই। হঠাৎ করে দুপুরবেলায় সবাই উদয় হয়ে গেলেন ঐক্যমত্য কমিশনের, ওনারা এসে একসাথে 12টা প্রস্তাব দিলেন যে আপনার পুলিশ প্রধানও আপনার রাষ্ট্রপতি নিয়োগ করবেন, সেনা প্রধান রাষ্ট্রপতি নিয়োগ করবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাষ্ট্রপতি নিয়োগ করবেন। বহু চক্রান্ত ষড়যন্ত্র ছিল। সব চক্রান্ত ষড়যন্ত্রের মূল লক্ষ্য হলো নির্বাচনকে প্রভাবিত করা। একদিকে আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই অফিসে বসিয়ে রাখা, আরেকদিকে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতা চাই। সেই সময়ে সালাউদ্দিন আহমদ অত্যন্ত চৌকস বুদ্ধিমানের পরিচয় দিয়ে তিনি সমস্ত জাতিকে নির্বাচনী ট্রেনে সবাইকে নির্বাচনী ট্রেনে উঠিয়েছেন, ট্রেনে স্টার্ট করেছেন, গন্তব্যে পৌঁছেছেন, একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এখন সেই রাজনৈতিক সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। যে সনদ বাস্তবায়ন করবে জুলাই সনদে স্বাক্ষরের বাইরে সংসদে আলাপ আলোচনার ভিত্তিতে যেগুলোকে আমরা মনে করব যে জুলাই সনদ বাস্তবায়নের এই ব্যাপারগুলো আছে, আমরা তো বলেছি অক্ষর অক্ষর পালন করব। আমাদেরকে সময় দিতে হবে। আপনারা বলেন মানবাধিকার কমিশন এবং আপনারা বলেন যে গুম কমিশন, আমরা বলেছি 2টা কমিশনকে এক করে আমরা একটা আইন করব। অনেক ধরনের আসলে ষড়যন্ত্র হয়েছে, যে ষড়যন্ত্রগুলো সাদাত হোসেন বললেন, মানে ডক্টর ইউনূসকেও আসলে এক সময় 5 বছর পর্যন্ত ক্ষমতায় রাখার চেষ্টা করা হয়েছিল। সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে বিএনপি ক্ষমতায় এসছে এবং তারা এখন যেহেতু ক্ষমতায় আছে, তারা সবকিছু ধীরে ধীরে বাস্তবায়ন করবে। আপনারাও কি তাই মনে করেন? আসলে একটু পিছন থেকে কথা শুরু করতে হবে আর কি। সেটা হচ্ছে যে এই যে উনি ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো সেলিম ভাই আমাদেরকে আবার মনে করায় দেওয়ার চেষ্টা করলেন আর কি, সেখান থেকে যদি একদম ফার্স্টে যেদিন 15 ফেব্রুয়ারি 2025 সালের প্রথম সেই বৈঠকে আমাদের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, কনক্লুশনে সবার শেষে বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তৃতার মধ্যে দিয়ে তিনি ঐক্যমত্য কমিশনের কাজ এবং বাংলাদেশের সংস্কারটা কেমনে হবে তার একটা রূপরেখা কিন্তু খুব সংক্ষেপে খুব চমৎকারভাবে বলে দিয়েছিলেন। সেটা হচ্ছে
যে এই যে বিভিন্ন কমিশন বিভিন্ন প্রস্তাব করেছে, সেই প্রস্তাবগুলোকে নিয়ে হচ্ছে কে কোন কোন রাজনৈতিক দল পক্ষে আছে বিপক্ষে আছে সেটা আমরা সর্ট করব, সেটা আমরা পাবলিকলি জানাই দিব এবং সবাই জানবে এটার পক্ষে বিএনপি আছে, এটার পর বিএনপি নাই, ওটার পক্ষে অমুক পার্টি আছে, এটার পক্ষে অমুক পার্টি নাই, সবাই জানবে, সারা দেশের মানুষ হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সেটা জানবে এবং সেইখানে ন্যূনতম সেই বিষয়গুলো, যেই বিষয়গুলোতে সকল রাজনৈতিক দল একমত থাকবে সেই বিষয়গুলোকে সংস্কার করে আমরা নির্বাচনের দিকে চলে যাব। এই যে টোটাল একটা ফ্রেমওয়ার্ক তিনি তখন দিয়েছিলেন, সেই বিষয়টা দেখার পরেই তো জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা সবাই সময় আমরা কমপক্ষে সময়টা দিলাম, কিন্তু ওনার এই পদ্ধতিটা যে ন্যূনতম যে কর্মসূচি, ন্যূনতম যে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার হবে, সেখানে দেখা যাচ্ছে বড় বড় মতপার্থক্যকে জোর করে চাপাই দিয়ে চেষ্টা করেছেন। এবং এই চেষ্টাটা করবার জন্য যেটা গেছে যে প্রথম থেকেই তিনি হচ্ছে কি সেই সময় থেকে তিনি আস্থা হারাইছেন। এবং তখন কিন্তু আমাদের সালাউদ্দিন ভাই আপনি যেটাই বলেন তখন হচ্ছে ওই সময় বলা যায় হচ্ছে বিএনপি ডিফ্যাক্টো লিডার ছিলেন, বিএনপি ডিফ্যাক্টো লিডার হিসেবে তিনি অনেক রকম প্রতিবাদ করেছেন। আর কিন্তু পরবর্তী যখন বিএনপি সরকার গঠন করলো তখন আমরা অনেকগুলো বিষয়ে মিলাতে গিয়ে খুব হোঁচট খাওয়া শুরু করলাম। ফার্স্ট হোঁচট খেলাম যখন মন্ত্রী পরিষদে দেখলাম যে এই সালাউদ্দিন ভাইরা বলেছিলেন যে এই যে রজা, তাই এইভাবে বলছেন রজার খলিল, বিদেশি মানুষ, এনাকে কেন উপদেষ্টা করেছেন, তার পদত্যাগ তারা দাবি করছেন। হঠাৎ দেখলাম যে তাকেই তারা হচ্ছে গিয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রী করে বসছেন। তো এরকম যে কতগুলো বিষয় এবং আশয় আছে বিএনপির অ্যাপ্রোচগুলা, তাতে আমরা একের পর এক হোঁচট খাইছি। আমরা হোঁচট খাইছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেখে, আমরা হোঁচট খাইছি হচ্ছে জুলাইয়ের যে ক্ষত, সেটি কি আসলে নানা সময় ব্যবহার শুধু কি আসলে বিএনপি করেছে নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো করার চেষ্টা কম করেছে? বেশি হচ্ছে। আপনি একটা কথা বলেছেন যে জুলাই চেতনা বিকৃত করা হচ্ছে কিনা। বিকৃত শব্দটা কিন্তু বাংলায় দুভাবে লেখা যায়। হ্যাঁ, একটা হচ্ছে বিকৃত, হ্যাঁ এটাকে, আর একটা হচ্ছে বিক্রি করা। হ্যাঁ, দুটোই কিন্তু বিকৃত আসে আর কি উচ্চারণ করতে গেলে, লেখে দেখাতে পারলে সুবিধা হতো। কেউ কেউ এটাকে বিকৃত করছে, কেউ কেউ এটাকে বিকৃত করেছে, মানে বিক্রি করছে আর কি। দুটো ঘটনাই কিন্তু ঘটমান আর কি। তার মানে ষড়যন্ত্র আসলে সবকিছু নিয়েই হচ্ছে। সারওয়ার তুষার, যে অভিযোগগুলো আসলে বিএনপির, আপনাদের যে অভিযোগগুলোকে বিএনপি খণ্ডানোর চেষ্টা করলো, মানে আপনারা তো এটি বলছেন যে বিএনপি আসলে করে নাই, কিন্তু বিএনপি তো আসলে নানান ষড়যন্ত্রকে পেছনে ফেলে এই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে এবং তারা বলার চেষ্টা করছে যে তারা তো এখন করছে। মানে আপনারা এই 4 মাসের মধ্যেই কেন এত অধৈর্য হয়ে গেলেন? দেখেন, এই কথাগুলো যখন বিএনপির তরফ থেকে আমরা শুনি, এমনভাবে ওনারা বলেন যে একমাত্র বাংলাদেশে ওনারাই ইলেকশন চেয়েছেন, আর কেউ চায় নাই। ব্যাপারটা তো এরকম না। আপনি পুরো ঘটনা প্রবাহটা খেয়াল করে দেখেন। আমরা তখনও বলেছি, এখনও বলছি, বিচ্ছিন্নভাবে একটা মন্তব্য নিয়ে যদি আপনি করেন, তাহলে এরকম আমিও প্রচুর বিচ্ছিন্ন মন্তব্য নিয়ে এসে বিএনপিকে জুলাই বিরোধী হিসেবে দেখাতে পারবো। এরকম প্রচুর ভিডিও ইলেকশনের আগে এসছে যেখানে বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা আপনার গণভোটের বিরুদ্ধে। সেই সময় ডক্টর ইউনূসকে আমরা এটাও দেখেছি, একজন ছাত্রনেতাকে মাস্টারমাইন্ড বলে তিনি পরিচয় করে দিয়েছেন। এটা ওনার ভুল ছিল, এটা উনি না বুঝে করেছেন আমি মনে করি, কিংবা যদি বুঝে করেন এটা ঠিক হয় না। এটা তো পরবর্তীতে উনি মানে যাকে বলা হয়েছে তিনি এটা রিজেক্ট করেছেন, বলছে এভাবে তো হয় না। মাস্টারমাইন্ড হচ্ছে জনগণ, এর বাইরে কোনো মাস্টারমাইন্ড নাই। সময়, জনগণ, পরিস্থিতি, এর বাইরে কোনো মাস্টারমাইন্ড নাই। যাই হোক, সেটা না, আমি যেটা বলছি যে ইলেকশন নিয়ে কোনো একটা মুহূর্তের জন্য কোনো অনিশ্চয়তা তৈরি হয় না। এই অনিশ্চয়তার বোধটা বিএনপি নিজে তৈরি করেছে, সো দ্যাট তারা অন্তর্বর্তী সরকার, একটা দুর্বল সরকার, তাকে জিম্মি করতে পারে, এবং জিম্মি তারা করেছে। তারা তাদের ভাষ্য আছে, আপনাদেরকেও সেই অন্তর্বর্তীকালীন সরকার একটা পার্ট মনে করা হয়েছে দীর্ঘদিন। অন্তর্বর্তী সরকার হচ্ছে, ধরেন বিএনপি সরকার হলো 4 তলা, অন্তর্বর্তী সরকার হচ্ছে ওইটার সিঁড়ি, মানে যেখানে ওই সিঁড়ি দিয়েই বিএনপি ক্ষমতায় এসছে। কিভাবে? আপনি বললেন যে একজন দুজনের কথা বলবেন, এর মধ্যে নাহিদ ইসলাম সরকার ছেড়ে দিয়েছে 6 মাসের মাথায়, মাহফুজ আলম তো এই এনসিপিতে আসেই নাই, একমাত্র থেকে গেছেন হচ্ছেন আসিফ মাহমুদ, তফসিলের আগে যিনি এসছেন, মানে ছেড়ে দিয়েছেন, তিনি তো নির্বাচন করেন নাই। আর আপনাদের এই যে যাকে উনি রজার খলিল বললেন, রজার খলিল এক পথ এক ফ্ল্যাগ উড়িয়ে মন্ত্রী অবস্থায়, উপদেষ্টা অবস্থায় শপথ নিতে ঢুকেছেন, আরেক ফ্ল্যাগ নিয়ে বের হওয়া অন্যায়। তাহলে এই কারণে আমি বলছি যে অন্তর্বর্তী সরকার ছিল বিএনপির ক্ষমতায় যাওয়ার সিঁড়ি। ওনাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, যার গত 4 মাসে আপনার 8 গুণ সম্পদ বেড়েছে বলে পত্রপত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে, তার মন্তব্য কি? আমরা ইউনূস সাহেব ট্রফি গিয়ে লন্ডনে দিয়ে এসছে, বলেন নাই উনি? এবং বিএনপি কি ওই লন্ডন কি বলে আপনার যমুনার সামনে জিম্মি করে তারপর লন্ডনে মিটিংটা করায় নাই? এনসিপিও জুলাইয়ের চেতনাকে নানান সময় নানান ভাবে ব্যবহার করেছে। এই দেখেন, আমরা আমাদের সংগ্রামটা বুঝেন। আমাদের এখনো জুলাই পদযাত্রায় ককটেল ফুটাচ্ছে, আমাদের 2-3 জন আহত হয়েছে, কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে জুলাই চেতনা। তো আমরা কি জুলাইয়ের আপহোল্ড করবো না? এই শহীদদের কথা বলবো না? এখন এই জুলাই চেতনা আবার কে কীভাবে বিক্রি করলো আমাদের জানা নাই। আমরা তো এখনও পর্যন্ত জুলাইকে এস্টাবলিশ করার সংগ্রামই শেষ করতে পারি নাই। ওই যে প্রসঙ্গটাতে ছিলাম, নির্বাচন
এক মুহূর্তের জন্য এরকম অনিশ্চয়তা তৈরি হয় নাই। বিএনপি এটাকে একটা ফ্রেম দেওয়ার চেষ্টা করেছে যে নির্বাচন না হবে না। ওই যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনেছেন পার্লামেন্টে, আমরা অনেক কিছু মেনে নিয়েছি যদি নির্বাচন না দেয়, এটাই ছিল বিএনপির সাইকোলজি। পুরো বিএনপি এভাবে, উনিই তো বিএনপিকে প্রতিনিধিত্ব করেছেন, ফলে ওনার কথাকে তো আমার দায়িত্বশীল কথা হিসেবে ধরতে যে হবে। অভিযোগটি আসলে আসছে যে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে জুলাই ইস্যুতে বিএনপির একটা ভিন্ন রকম সুর আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপি এখানে ডাবল স্ট্যান্ডার্ড করেছে। কৌশল আর চতুরতার মধ্যে পার্থক্য আছে। রাজনীতিতে কৌশল থাকতে পারে, কিন্তু আপনি চতুরতাকে কৌশল বলতে পারবেন না। বিএনপি তাহলে জুলাইয়ের ইস্যুটা নিয়ে এক ধরনের চতুরতা করলো কিনা, এই প্রসঙ্গে আমি ফিরবো আপনার কাছে। জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন ডাক্তার সাজিদুল হক রুবেল। আমরা জুলাই প্রসঙ্গ কিংবা আসলে জুলাইকে বাস্তবায়ন করার জন্য যে ধরনের আলোচনা শুনেছি, নির্বাচনের আগে নির্বাচনের পরে গিয়ে সেগুলো আসলে পরিবর্তিত হয়ে যায় কিনা, কিংবা যে অভিযোগটি আসলে আসলো যে বিএনপির সুর ভিন্ন হয়ে গেল নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে জুলাইকে ঘিরে। ধন্যবাদ। দেখেন, এখানে একটা আলোচনা এসছে যে বিএনপির চতুরতা আর কি। আমি চতুরতার জায়গাটা বলবো না, কারণ এখানে সত্যি সত্যি কিছু চ্যালেঞ্জ ছিল নির্বাচনটাকে নিয়ে। তো প্রথমেই তো একটা তর্ক বিতর্ক তৈরি হয়েছিল, নির্বাচন কি বর্তমান যে সনাতন পদ্ধতিতে হবে নাকি এটা ওই পিআর পদ্ধতিতে হবে, এই নিয়ে এক বিতর্ক। আগে কি স্থানীয় নির্বাচন হবে নাকি আগে জাতীয় নির্বাচন হবে, গণভোট আগে হবে না গণভোট পরে হবে, নাকি সংবিধান সভার নির্বাচন হবে। অনেক রকম ক্রাইসিসের মধ্যে ব্যাপারগুলো ছিল আর কি। অনেকভাবেই সময় ক্ষেপণটা হচ্ছিল, চ্যালেঞ্জ ছিল নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে চ্যালেঞ্জের জায়গাটা ছিল। সেই জায়গায় হচ্ছে গিয়ে বামপন্থীরা কিংবা বিএনপি তাদের আমাদের একটা বড় ঝোঁক ছিল যে ন্যূনতম সংস্কার করে যত দ্রুত সম্ভব হচ্ছে জাতীয় নির্বাচনে যাওয়া দরকার। একটা হচ্ছে রাজনৈতিক সরকারের হাতে দেশে দায়িত্ব দেওয়া দরকার, এবং এমন একটা সরকার যে সরকারের ম্যান্ডেট থাকবে, জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার। বিএনপি নির্বাচিত হয়ে আসার পরে সেই ন্যূনতম সংস্কার কি আপনারা দেখতে পাচ্ছেন? এখন ন্যূনতম সংস্কার একটা সময় সাপেক্ষ ব্যাপার, 4 মাস 5 মাস 6 মাস হবে না, কিন্তু তার অ্যাটিটিউডে অ্যাপ্রোচে আমরা চতুরতা না বললেও নানা রকম দ্বিচারিতা দেখবো। দেখেন, একটা জিনিস দেখেন যে যারা জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে তারা এটাকে বলছে যে এটা হচ্ছে আমেরিকান ব্যাকড একটা হচ্ছে কালার রেগুলেশন। আচ্ছা, সেটাকে যদি আপনি হচ্ছে কন্ডেম করতে তো আপনার হবে নাকি আপনি ওটা প্রমাণ করার চেষ্টা করবেন? এই 4 জুলাই যে ঘটনাটা ঘটেছে, জাতীয় সংসদের সামনে দক্ষিণ প্লাজায় আমেরিকান পতাকা উড়েছে, এবং সেখানে হচ্ছে আমাদের ডেপুটি স্পিকার বক্তৃতা দিচ্ছেন। আবার দেখেন একই সাথে 5 জুলাই স্পিকার বক্তৃতা দিচ্ছেন হচ্ছে, স্পিকার গেছেন তেহরানে, ইরানের পক্ষে হচ্ছে ইরানের খামেনির জানাজায় অংশগ্রহণ করতে তিনি গেছেন। একদিকে শ্রদ্ধা জানাতে গেছেন ইরানের স্পিকার, আরেকদিকে ডেপুটি স্পিকার হচ্ছে আমেরিকার পতাকা উঠার ওই প্রোগ্রামে গিয়ে বক্তৃতা দেন। অর্থাৎ এক ধরনের স্পষ্টভাবে তার এক ধরনের ডুয়েল খেলছেন, এক ধরনের দ্বিচারী আচরণ করছেন আর কি। কখনোই আর আমার দেশের প্রধান বিরোধী দলের নেতা তিনি ধন্যবাদ জানালেন আমেরিকাকে, ধন্যবাদ জানালেন কেন? ইরান যুদ্ধের মানে মধ্যপ্রাচ্য ক্রাইসিস হচ্ছে সমাধান করার জন্য। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ক্রাইসিসের জন্য হচ্ছে আমেরিকা দায়ী। আমেরিকা ব্যাকড হয়ে ইসরায়েল এখন নানান ইস্যু নিয়ে দ্বিচারিতা করছে। জুলাইয়ের যে ক্ষত, সেই ক্ষত না শুকাতেই বারবার আসলে বিএনপিকে দ্বিচারিতার অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। সেটি কেন? তারা আসলে সরকারি রাজনৈতিক দল বলেই কি, মানে এই জায়গাটিতে জুলাইয়ের আদর্শকে ধারণ করার দায়িত্ব শুধু সরকারি রাজনৈতিক দলের নয়, সকলের ছিল। অবশ্যই সকলের, কিন্তু আপনি সরকার, আপনি তো এগুলো বাস্তবায়ন করবেন। মানে যে অধ্যাদেশগুলো, ইউনূস সরকারের সমালোচনা করার সময় সবাই তো আমরা একেবারে খড়গহস্ত হয়ে যাই যে ভালো কাজগুলো আছে সেগুলো আমরা ক্যারি আউট করলাম না কেন। যে অধ্যাদেশগুলো, ধরেন মানবাধিকার, আমাদের ভাই সম্মানিত এমপি সাহেব বলেছেন যে মানবাধিকার এগুলো আমরা মার্চ করে দিব, কিন্তু যেই মানবাধিকার আইন এবং যে আসতে যাচ্ছে, কি বলে আপনাকে, গুম আইন আসতে যাচ্ছে, সেটা 2009 সালের আইনের চেয়েও দুর্বল একটা আইন হতে হবে। তাহলে এই আইন দিয়ে আমরা কি করব? তাহলে যে অধ্যাদেশটা ছিল সেই অধ্যাদেশটাকে আপনি সংশোধন করে আইন করলেন না কেন, যদি আপনি মনে করেন যে কোনো পার্টিকুলার ধারায় প্রবলেম আছে? এগুলোই প্রবলেম। এবং আরও গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ তো বাতিল করে দিয়েছে, কিন্তু সেখানে আবার সংখ্যা দেখাচ্ছে যে আমরা 113টা মেনে নিয়েছি। তো 113টার মধ্যে কোনোটা আছে আপনার দাড়ি কমা পরিবর্তন, কোনোটা আছে ধরেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, কথার কথা ওইটা আপনি নাম পরিবর্তন করেছেন। এগুলো তো মাইনর জিনিস, যেগুলো মেজর, যেগুলো সাথে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারের সম্পর্ক, সেগুলো তো আপনি বাতিল করে দিয়েছেন। আপনি দুদক, আপনি সংসদে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন যে দুর্নীতিগুলো তদন্ত করতে হবে, দুদককে আপনি কমিশনহীন রেখেছেন 4 মাস ধরে। কি কারণে?
এবং ব্যাংকিং খাতে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, এগুলোর কার স্বার্থে কেন? এগুলো আপনি দেখবেন, আমি আপনাকে এখন সময় কিন্তু নেই। যখন স্বার্থের কথা বলছেন, জুলাই নিয়ে তো আসলে স্বার্থের বেড়াজাল নিয়ে আলোচনা হচ্ছে। এনসিপির এই যে জুলাই পদযাত্রা, সেটিও আসলে তারা নিজেদের স্বার্থে করছে, এরকম আলোচনাও আছে। মানে আপনারা সামনে স্থানীয় নির্বাচন, সেই লক্ষ্য রেখে আসলে এই জুলাই পদযাত্রা করছেন। এনসিপির হলো উভয় সংকটটা কি, এনসিপি এদিকে গেলেও কাটে, ওদিকে গেলেও কাটে। গোপালগঞ্জে গেলেও বলে ওরা ঝামেলা করতে যাচ্ছেন, না গেলে এবার তো বলে আপনারা ভয় গোপালগঞ্জ পেয়েছে। যাবেনই না। না বলছি, ওইটাই বললাম যে আর গেলে বলে যে ঝামেলা করতে যাচ্ছে, না গেলে বলে যে ওই যে ভয় পেয়েছে। আবার ধরেন এখন আমরা কি আপনি ভাবতে পারেন যে একটা গণ অভ্যুত্থানের নেতাদের হাতে তৈরি একটা দল, সেই দল জুলাই মাসে চুপচাপ বসে থাকবে? আর আপনি যে ইস্যুগুলো আপনি দেখেন, আপনি ইস্যুগুলো ন্যায্য কিনা, যে আপনি যে তিনটা কথা প্রথমে বললেন, যে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান, আমরা সরকারকে মনে করিয়ে দিচ্ছি যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছেন 1 কোটি কর্মসংস্থান তৈরি করবেন, এবং শেষটা হলো সীমান্ত সুরক্ষা। এই তিনটা বিষয়, এগুলো তো জনসংশ্লিষ্ট বিষয়। তার মানে আপনাদের এই পদযাত্রার লক্ষ্য স্থানীয় নির্বাচন নয়। স্থানীয়, এখন ধরেন এই কথাগুলো বলার পরে মানুষের মন যদি আমরা জয় করতে পারি, মানুষ যদি আমাদের ভোট দিতে পারে, এটাই তো রাজনীতির কাজ। এটাই তো রাজনীতির কাজ, যে আমি আমার প্রোগ্রাম দেখাবো যে আমি জনস্বার্থের পক্ষে আছি, মানুষ আমাকে পছন্দ করলে ভোট দেবে, এখানে তো কোনো সমস্যার কিছু নাই। জি, মানে জুলাইয়ের যে ক্ষত, সেটি শুকায়নি, এবং জুলাইয়ে আসলে যে আহত আছেন কিংবা নিহত আছেন তাদের সবাইকে নিখোঁজ প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, তাদেরকে তাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। এরপরে এই জুলাইকে আসলে নানান সময় সরকারি দলকে নিয়ে এত অভিযোগ কেন? এমনকি বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন তাদেরও আসলে স্বার্থের বেড়াজালে এই জুলাই বারবার আটকে যাচ্ছে কেন? দেখুন, জুলাই আমাদের সকলের, আমরা 71-এর মতো মানে এই একতরফা চেতনাতে বিশ্বাস করি না। আবার জুলাই একতরফা কেউ চেতনা বিক্রি করুক, বা শুধু জুলাইকেই ধারণ করে বা জুলাইকেই নিয়ে কেউ রাজনীতিতে শুধুমাত্র, আর অন্য কোনো টপিকস নেই, শুধু জুলাই। 17 বছর নাই, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন নাই, গুম নাই, খুন নাই, স্বৈরাচারের আপনার আচরণের নিচে থেকে মানে বসবাসের কথা নাই, সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র জুলাই মাসটাকে ধারণ করে কেউ রাজনীতি করবে, সেটা আমরা করতে দেব না। আমরা জুলাইকে ধারণ করব, কিন্তু জুলাইয়ের পিছনের গল্প, জুলাইয়ের পিছনে রক্তাক্ত ইতিহাস, জুলাইয়ের পিছনে খুন, জুলাইয়ের পিছনে ইলিয়াস আলী, জুলাইয়ের পিছনে চৌধুরী আলম, জুলাইয়ের পিছনে অসংখ্য নুরুল আলম, জুলাইয়ের পিছনে অসংখ্য মানে মামলা, মানে 1 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি। এই জুলাই শুধুমাত্র জুলাই না, এই জুলাইকে আনার জন্য, রক্তাক্ত স্বপন তৈরি করার জন্য আমরা যেসব রাজনৈতিক দলগুলো, আমরা ছোট বড় মাঝারি, আমরা প্রতিনিয়ত লড়াই করেছি। আমরা সবাই মিলে জুলাইকে ধারণ করব। আমাদের খাতায় শুধু জুলাই 36 দিন না, আমাদের খাতায় 17 বছর, আমাদের খাতায় 71, আমাদের খাতায় মুক্তিযুদ্ধ, আমাদের খাতায় 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে অভ্যুত্থান, সব কিছু নিয়েই আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আমরা সে প্রত্যাশা রাখতে চাই। সাদাত হোসেন সেলিম, ডাক্তার সাজিদুল হক, রুবেল, সারা তুষার, ধন্যবাদ আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিটি ইস্পাত নিবেদিত রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।